হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যার প্রথম লেকচার শুরু করতে যাচ্ছি। নিউটনিয়ান বলবিদ্যার আমাদের হয়তো 10 থেকে 12টা ক্লাস আসতে পারে বা তার কমও আসতে পারে। আমরা খুবই ডিটেলসে অধ্যায়টা দেখব এবং এখানে কনসেপ্টের পাশাপাশি আমরা অনেকগুলো ম্যাথও দেখব। তো দেখো, শুরু করা যাক নিউটনিয়ান বলবিদ্যা। এখানে নিউটনিয়ান বলবিদ্যায় প্রথমে আমাদের যে জিনিসটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তো আমরা এটা কম বেশ ক্লাস 9-10 শিখে এসেছি। তো এখন দেখো নিউটনের প্রথম সূত্রটা কি বলছে। নিউটনের প্রথম সূত্র বলছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ এখানে একটা বস্তু যদি স্থির থাকে তাহলে সেটা আজীবন স্থির থাকবে এবং একটা গতিশীল বস্তু যদি এদিকে গতিশীল, সে আজীবন কি গতিশীল অবস্থায় থাকবে। এখন তোমরা চাইলে এটা লিখে নিতে পারো, আমি আবার বলছি। সেটা হচ্ছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এখন দেখো, এই প্রথম সূত্রকে আবার আরেকটা সূত্র নামে বলা হয়, সেটা হচ্ছে আমাদের জড়তার সূত্র। তো এটা থেকে মূলত জড়তার সূত্র আসে এবং এখান থেকে আমরা শিখতে পারি যে বলের সংজ্ঞা কিন্তু আমাদের এই সূত্র থেকে বলতে পারি। অর্থাৎ এই সূত্র থেকে কি স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে বলের সংজ্ঞা কি বলা যায়? বলের সংজ্ঞা বলা যায় যদি যা প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, সেটা হচ্ছে আমার কি বল। অনুরূপভাবে জড়তা হচ্ছে যে কোনো বস্তু যে অবস্থায় থাকে সেই অবস্থায় থাকার প্রবণতা হচ্ছে কি জড়তা। তো এখন দেখো, প্রথম সূত্র থেকে আমরা পাই, ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুকে তুমি অনেকগুলো ফোর্স প্রয়োগ করছো। ধরো এখান থেকে F1 দিছো, এখান থেকে F2 দিছো বা এখান থেকে F3 দিছো। তো এই বস্তুটার আলটিমেটলি কিন্তু একটা কি হবে, তার একটা লব্ধি হবে, অর্থাৎ সে একটা অন্য একটা দিকে যাবে। অর্থাৎ তার এখানে মোট ফোর্স কিন্তু 0 আসবে। মোট ফোর্সের পরিমাণ কী আসবে? 0 আসবে। অর্থাৎ এখানে নেট ফোর্সটা আমার কী আসবে? 0 আসবে। অর্থাৎ ধরো এ যদি 5 হয়, এ যদি 10 হয়, দেখবে এ হবে মাইনাস কত? 15। তাহলে আমার এখানে মোট ফোর্স কত আসবে? 0 আসবে। তাহলে এখন দেখো, তো আমরা একটু পরে এই সূত্রটা দেখবো। অর্থাৎ আমরা নবম দশম শ্রেণীতে কিন্তু এই সূত্রটা দেখে আসছি যে F = কি MA, F = MA। এখন দেখো, তুমি চাইলে কিন্তু এখানে M = 0 বলতে পারো না, তুমি বলতে পারো A = 0। এবং A = 0 কখন আসে? যখন এ সমবেগে চলবে, সমবেগে চলবে। কারণ আমরা জানি সমবেগে কি = 0। আর একটা জিনিস হতে পারে যখন বস্তুটা কি থাকবে? স্থির থাকবে। অর্থাৎ আমাদের ফোর্সটা 0 হবে কখন? একটা হচ্ছে যখন সমবেগে চলবে, সমবেগে, সেহেতু আমাদের A0 হলে আমাদের কি পুরো ফোর্সটা 0, সমবেগে এবং কি স্থির থাকবে। অর্থাৎ এই দুই কেসে আমাদের কি, এই যে বস্তুর মোট অর্থাৎ বলটা কি হবে? 0 হবে। এখন দেখো আমাদের সেকেন্ড সূত্র কি বলছে। আমরা যদি সেকেন্ড সূত্রে যাই, অর্থাৎ দ্বিতীয় সূত্র আমি মুখে বলছি, আমি সময় সাপেক্ষে বাংলা লেখাটা লিখছি না, তোমরা গাণিতে একটু বুঝে নেবে এবং বাংলা আমি মুখে একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এবং ভরবেগ যেদিকে ক্রিয়া করে তার বলও সেদিকে ক্রিয়া করে। আমি আবার বলছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বস্তুর ভর যেদিকে ক্রিয়া করে, ভরবেগ যেদিকে ক্রিয়া করে, বস্তুর প্রযুক্ত বলও সেদিকে। এখন দেখো, ধরো একটা বস্তু এখানে আছে, এটা হচ্ছে একটা বস্তু। এই বস্তুটা তার ভরটা M এবং তার শুরুতে একটা বেগ থাকে, সেটা হচ্ছে U। এবং এই বস্তুকে তুমি F বলে একটা ফোর্স দেওয়ার কারণে সে শুরুতে বস্তুটা স্থির থাকে, আদিবেগ থাকে, একটা আদিবেগ, এবং ওই বস্তুটার একটা শেষ বেগ প্রাপ্ত হয়, সেটা হচ্ছে B এবং ভর কিন্তু একই থাকে। তাহলে দেখো এখানে শুরুতে যে ভরবেগ সেটা হচ্ছে V1কে আমি বলতে পারি ME1 এবং শেষে অর্থাৎ এখানে ফি ইনিশিয়াল বা ফি ফাইনাল আমি বলতে পারি MV। অর্থাৎ আমার শুরুতে ভরবেগ এবং শেষে ভরবেগ। এখন আমি সূত্রটা কি বলছি? আমি সূত্রটা বলছি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কার সাপেক্ষে? বস্তুর সময়ের সাপেক্ষে। অর্থাৎ এই যে সময়ের সাপেক্ষে, আমরা সবসময় সময়ের সাপেক্ষে যদি কোনো কিছু পরিবর্তন বলি সেটাকে আমরা DDT বলি। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর পরিবর্তনের হার কার? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা সমানুপাতিকটা উঠে একটা সমান চিহ্ন নিতে পারি, একটা ধ্রুবক আসে, ওই ধ্রুবকটার মান 1 এবং আমরা এখানে লিখতে পারি যে ডেল ফি বাই কত? ডেল টি বা DDT বা ডেল টি, এভাবে বলা যায়। এখন দেখো, এটা থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে F
ইকুয়াল টু এই যে ডেল পি, এই ডেল পিটা হচ্ছে আমাদের কি ভরবেগের পরিবর্তন, অর্থাৎ আমার শেষে ভরবেগ কত ছিল এবং শুরুতে ভরবেগ কত, এটা হচ্ছে শেষে ভরবেগ, এটা হচ্ছে আমাদের কি শুরুতে ভরবেগ, আর নিচে আমাদের কি আছে সময় আছে। তাহলে এফ ইকুয়াল টু আমি লিখতে পারি এম ভি মাইনাস ইউ ডিভাইড বাই কত টি। তাহলে এফ ইকুয়াল টু এম, এবং আমরা জানি এই ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি এটাকে এ লিখতে পারি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইকুয়াল টু এম এ। এটা কিন্তু আমাদের মুখস্থ কোথাও আসে না, এফ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে মূলত নিউটনের দ্বিতীয় সূত্র। এখন দেখো আমি আরেকটা কথা বলছি, এখানে যার ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলো তার উপর। আমি যদি এখানে লিখে দিই যে যার ভরবেগের মনে রাখবা যে যার ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলো তার উপর। এখন দেখো আমরা যদি নিউটনের তৃতীয় সূত্রে যাই, নিউটনের তৃতীয় সূত্র আমাদের কি বলছে, এখন দেখো আমরা নিউটনের তৃতীয় সূত্র দেখব। নিউটনের তৃতীয় সূত্র আমাকে কি বলছে, নিউটনের তৃতীয় সূত্র আমাকে বলছে যে প্রত্যেক বস্তুর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখন ধরো এটা একটা দেয়াল, হ্যাঁ, এটা একটা দেয়ালের প্রস্থচ্ছেদ, এবং এই দেয়ালকে কোনো একটা ব্যক্তি, ধরো এটা একটা কোনো একটা ব্যক্তি, ওই ব্যক্তি এই দেয়ালকে F1 পরিমাণ বলে ধাক্কা দিচ্ছে, সে দেয়ালকে F1 পরিমাণ ধাক্কা দিচ্ছে, দেয়াল কিন্তু তাকে বিপরীত দিকে F2 বলে ধরে নিলাম, F2 বলে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া দিচ্ছে। এই F2কে দিচ্ছে, F2 কিন্তু দেয়াল কর্তৃক, এবং F1 কর্তৃক হচ্ছে মানুষ কর্তৃক বা এজেন্ট কর্তৃক বা আমার কর্তৃক, বা তুমি যদি ট্রাই করো তোমার কর্তৃক। এখন দেখো এই যে F1 ইকুয়াল টু হবে F2, এবং এগুলো অবভিয়াসলি একটা ভেক্টর হবে, কারণ এগুলো একটা কি দিক, এবং যেহেতু এদের দিক ভিন্ন সুতরাং এদের কি মাইনাস হবে। এটা এখন মনে রাখবা যে তৃতীয় সূত্রের ক্ষেত্রে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে মধ্যবর্তী কোণ অর্থাৎ F1 এবং F2 এই দুইটার মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। এটা আমাদের বিভিন্ন এমসিকিউ জিজ্ঞেস করতে পারে যে এটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি আমার নিউটনের তৃতীয় সূত্র। এখন আরেকটা কথা এখানে বলে রাখি যে ক্রিয়া প্রতিক্রিয়া লব্ধি হবে না, কারণ হচ্ছে এদের ক্রিয়াবিন্দু আলাদা, এদের কিন্তু এখানে কি হবে না, লব্ধি হবে না, এখানে এদের ক্রিয়াবিন্দু আলাদা, এটা মনে রাখবে। এখন দেখো আমরা যদি অনেকগুলো কি যে যাই, এখানে তোমার এই যে এফ ইকুয়াল টু এম এ আমরা দেখলাম, এই এফ ইকুয়াল টু এম এ, এখানে এর ক্ষেত্রে ভেক্টরের সাথে একটা কনসেপ্ট মিল আছে, সেটা আমি এখন বলে দিচ্ছি। এফ ইকুয়াল টু এম এ মাঝে মধ্যে তোমাকে এই যে এইটা তোমাকে ভেক্টর আকারে দেওয়া থাকবে, ধরো তোমার এফ ইকুয়াল টু এম এ তুমি জানো, এবং তোমাকে একটা সরণ ভেক্টর দিল, এখানে সরণ ভেক্টরটা হলো এর সমান সমান হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন এটা হচ্ছে একটা কি তোমার সরণ ভেক্টর। তোমাকে যদি একটা বল বের করতে বলে, দেখো তুমি বল বের করতে হলে তোমাকে কি লাগবে, বল বের করতে হলে তোমাকে এই যে এর পরিমাণটা লাগবে, এর পরিমাণটা তোমাকে লাগবে। এখন এর পরিমাণ বের করতে হলে তোমাকে সরণ থেকে কিভাবে তুমি এতে যাবে, তো সরণ থেকে এতে যাওয়ার যে ফর্মুলা সেটা একটু দেখো। সেটা হচ্ছে ধরো তুমি এই সরণকে যখন তুমি সময়ের সাথে অন্তরীকরণ করবা, কারণ তুমি বেগের সংজ্ঞা থেকে পাইছো যে বেগ হচ্ছে কি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, সেটা হচ্ছে আমার কিসের পরিমাণ, বেগের পরিবর্তন। অর্থাৎ তুমি এটাকে লিখতে পারো ডি ডিটি, এখানে যে এসের পরিমাণ অর্থাৎ এখানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন আবার আমি জানি সময়ের সাপেক্ষে জেডের যে সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন সেটা হচ্ছে আমার কি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, সেটা হচ্ছে কি আমার ত্বরণ। তাহলে আমি যদি এখানে এই বেগটাকে অন্তরীকরণ করে ফেলি, অর্থাৎ বেগটাকে সময়ের সাপেক্ষে পরিবর্তন করি, সেটা আমার কি ত্বরণ। তাহলে আমি ত্বরণ সমান লিখতে পারি ডি ডিটি, এখানে যে বেগটা পাই, বোঝা গেছে। তাহলে আমি আমাকে যদি একটা সরণ ভেক্টর দেয়, এটাকে আমি পরপর দুইবার অন্তরীকরণ করব। প্রথম অন্তরীকরণ আমি কী পাবো, প্রথম অন্তরীকরণে আমি পাবো বেগ, তারপর অন্তরীকরণ হবে কি ত্বরণ। আশা করি বুঝে গেছো। আমি যদি এটা একটা চক্র আকারে দেখাই, ধরো তোমাকে এখানে দিল যে সরণ, এবং এখানে দিল বেগ, এবং এখানে দিল কি ত্বরণ, সরণ বেগ এবং কি ত্বরণ। তো তুমি সরণ থেকে যখন বেগে যাবা তখন তোমাকে অন্তরীকরণ করা লাগবে ডিডিটি, এবং তুমি যদি বেগ থেকে আবার ত্বরণে যাও তখন তোমাকে আরও একবার অন্তরীকরণ করা লাগবে। অর্থাৎ মোট কথা হচ্ছে সরণ থেকে তোমাকে যদি সরাসরি ত্বরণে যেতে চাও তুমি পরপর দুইবার অন্তরীকরণ করবে, যেই ভেক্টর রাশিটা তোমাকে দেওয়া থাকবে। এবং ধরো তোমাকে কোনো একটা কেজে ত্বরণ দেওয়া থাকলো, তোমাকে বেগ বের করতে বললো, তখন কিন্তু তুমি আর অন্তরীকরণ করবে না, তুমি তার ঠিক উল্টাটা করবা,
তখন তুমি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন জন্য আমি বসাই, এটা হচ্ছে আমার কি ইন্টিগ্রেশন। এবং বেগ থেকে তুমি যদি আবার স্মরণে দাও সেটা হচ্ছে তোমার কি আবার ইন্টিগ্রেশন। অর্থাৎ তুমি যদি সরাসরি ত্বরণ থেকে স্মরণে আসতে চাও তোমাকে কয়বার অন্তরীকরণ করা লাগবে, যোগজীকরণ করা লাগবে 2 বার। আশা করি বোঝা গেছে। এখন আমরা দেখব এই সম্পর্কিত 2-1টা ম্যাথ দেখে আসি, চলো। এখন দেখো আমরা এতক্ষণ যে কনসেপ্টগুলো দেখছিলাম এই কনসেপ্ট সম্পর্কিত আমরা খুবই ইজি একটা ম্যাথ দেখব। এটা আমাদের বুয়েট 2021 সালে এসেছিলো এবং এটি খুবই ইজি, তোমরা বুয়েট দেখে আর ভয় পাওয়ার দরকার নেই। দেখো প্রশ্নটা আমাকে কি বলছে, প্রশ্নটা বলছে যে 1.5 কেজি ভরের একটি মডেল হেলিকপ্টারের আদি গতিবেগ 5G মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের এখানে যে গতিবেগগুলো দেওয়া এগুলো ভেক্টর আকারে দেওয়া। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা ভেক্টর অধ্যায়টা করে এসেছো। 2 সেকেন্ড সমতরণে চলার পর তার গতিবেগ হয় 6i + 12j মিটার পার সেকেন্ড। অর্থাৎ তার গতিবেগ 2 সেকেন্ড পর তার গতিবেগ হয় কত, এত। অর্থাৎ একে যদি আমি কি ধরি, শেষ বেগ ধরি, এবং আদি গতিবেগকে যদি আমি ইউ ধরি, এই সময় প্রযুক্ত বলের মান কত। তাহলে এখানে আমার কী কী দেওয়া আছে, আমি যদি এখানে ভি ভেক্টর, এটা শেষ বেগটা আমার দেওয়া আছে কত, 6i + 12j মিটার পার সেকেন্ড। তারপরে এখানে আমাদের আদি গতিবেগটা ভেক্টর রূপে দেওয়া আছে, সেটা হচ্ছে 5j মিটার পার সেকেন্ড। এবং এখানে আমাদের সময়টা দেওয়া আছে 2 সেকেন্ড এবং ওই ভর দেওয়া আছে 1.5 কেজি। এখন আমাকে বলছে প্রযুক্ত বলের মান নির্ণয় করা। তো আমরা প্রযুক্ত বলের মান একটু আগে কী শিখে এসেছি, সেটা হচ্ছে F = m, F = কি m a, এবং একে আমি লিখতে পারি v - u। যেহেতু এগুলো আমাদের ভেক্টর রূপে দেওয়া সেজন্য আমি ভেক্টর রূপে লিখলাম এবং / t। তো m হচ্ছে আমার 1.5 এবং শেষ বেগের যে ভেক্টর রূপ সেটা হচ্ছে 6i + 12j, এবং আমার আদি বেগের যে ভেক্টর রূপ সেটা হচ্ছে যে -5j / t। টির মানে এখানে কত, 2 সেকেন্ড। তারপরে আমি 1.5 এখানে যদি আমি ভেক্টর ক্যালকুলেশন করি সেটা হচ্ছে যে আমার 5i, এখন 12 থেকে 5 গেলে কত, 12 থেকে 5 গেলে 7 + 7j / 2। এখন দেখো এগুলো কিন্তু আমাদের ভেক্টর আকার দেওয়া। তো আমরা জানি কোনো একটা ভেক্টর যদি ধরো এখানে এই ভেক্টর যদি xi + yj + z কি হয়, তাহলে এর মান হবে √x² + y² + z²। সেই হিসাবে আমাদের এই বেগের মানটা হবে √6² + 7² / 2। তো আমরা একে ক্যালকুলেশন করলে পাই 3/4 √85 নিউটন। আশা করি আমাদের এই ম্যাথটা বোঝা গেছে। তো সকলকে ধন্যবাদ, সবাইকে 2য় নম্বর লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।